আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড় লোক হবে। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি জানি কালকেই সেটা করা যাবে না, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5%, শিক্ষার জন্য জিডিপির 5%, স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার। সাথে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, অর্থ বরাদ্দ হলেই কিন্তু সব কাজ হয়, যথাযথ ব্যবহার করতে হবে সেই অর্থে। আমি তো পৃথিবীর অনেক দেশে গেছি, সংখ্যাটা নাই বললাম। বাঙালি আছে প্রায় সব জায়গাতে, অনেক ক্ষেত্রে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে অনেকে। সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে। প্রত্যেক দেশের লোকজন বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিংয়ের অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলিতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমি এটা তাদের মুখের উপরে বলিয়ে দেয় যে আপনারা প্রচণ্ডভাবে এক্সপ্লয়েট করতেছেন। নেপাল থেকে মালয়েশিয়াতে একজন কর্মী যায় 1,25,000 টাকা, আমাদের এখান থেকে যায় 3,75,000 টাকা, একই কাজের জন্য একই বেতন। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যর্থতা। রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, কারণ এই মানুষগুলির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। শাস্তির উদাহরণ তেমন নেই। আমি এটা কিন্তু বলি, ওই এজেন্টদের সামনেও বলি, আমার সরকারের সামনেও বলি যে এটা হলো একটা। কিন্তু তার থেকে বড় জিনিস যেটা আমি দেখেছি যে কাতারে একটা এয়ারপোর্টে কাজ করছে 2 জন মানুষ, একজন বাংলাদেশি, একজন ভারতীয়। একই কাজ করছে, টেবিল পরিষ্কার করা, প্লেটগুলো নিয়ে কিচেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ভারতীয় বেতন বাংলাদেশের 3 গুণ, সরাসরি 3 গুণ। 100 টাকা হলে 300 টাকা, কারণ সে নিজে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, সরাসরি ইন্টারভিউ ইংরেজিতে। বাঙালি যে ছেলেটা গেছে সেই তাকে বললাম তুমি ইন্টারভিউ দিয়ে আসো না কেন, সে তখন বললো যে স্যার ইংরেজিতে জানে না। ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে যদি কেউ জাপানি ভাষায় N4 নামে একটা লেভেল আছে, খুব সাংঘাতিক কঠিন কিছু না, 6 মাস থেকে 1 বছর লাগে শিখতে। জাপানি ভাষা যদি কেউ N4 অ্যাচিভ করতে পারে, তার জন্য জাপানে অবারিত সুযোগ। জাপানে পপুলেশন কমছে, তোমরা সবাই জানো। 1,10,00,000 কর্মী প্রয়োজন হবে তাদের 2040 সালের মতো, মানে আগামী 15 বছর তাদের 1,10,00,000 লোক লাগবে। সেই শূন্যস্থান পূরণের জন্য কিন্তু নেপালে প্রচুর জাপানি ভাষার স্কুল। নেপালের পপুলেশন আমাদের তুলনায় কিছুই না। নেপাল থেকে ইতিমধ্যে 2.5 লাখ মানুষ কাজ করছে জাপানে, আমাদের এখান থেকে 30,000। নেপালের 2.5 লাখ হলে আমাদের কিন্তু 10 লাখ হওয়ার কথা পপুলেশন যদি ধরি আমরা, সেটা হচ্ছে না। এই যে সুযোগগুলি আছে সেগুলি সুযোগ নেওয়ার চেষ্টা না করে আমরা শুধু চেষ্টা করছি যে কোনো মতে একটা শ্রমিকের কাজ জোগাড় করে বাড়ি চলে যেতে পারি কিনা। আমি এই কথাগুলি একটু বেশি বলছি এই কারণে যে তোমাদের সামনে এই ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের সামনে প্রচুর সুযোগ আছে, শুধু সঠিক লাইনটা দেখতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমার গ্রাম থেকে আমার পরিবার প্রথম বেরিয়ে আসতে পেরেছে কেন? কারণ আমার বাবা ছিলেন গ্রামের প্রথম গ্রাজুয়েট 1942-43 সালে। আরেকজন গ্রাজুয়েট ছিলেন আমার এক বন্ধু, 1 বছর জুনিয়র, তার ফ্যামিলিটাও কিন্তু উঠে আসছে, কারণ তারা আগে লেখাপড়া শিখতে পেরেছে। যেই জাতি, যেই গ্রুপ, যেই ফ্যামিলি আগে পড়াশোনা শিখেছে এবং সেটা ফলো আপ করতে পেরেছে, তারা উঠতে পেরেছে। আমি তোমাদেরকে শুধু এইটুকু বলবো, লেখাপড়ার দিকে মনোযোগী হোক, কারণ এর কোনো বিকল্প নেই। আমাদের কোনো শর্টকাট নেই। শর্টকাট যেহেতু নেই, কাজেই কঠিন পথেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমরা সবাই এগিয়েছি কঠিন পথে। কঠিন পথে এগোতে হবে। সুযোগ আমাদের সময়ের তুলনায় তোমাদের সময় অনেক বেশি, অনেক অনেক বেশি, কিন্তু সেই সুযোগকে নিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে।